সনাতন বাবাকে শান্তিনিকেতনে সবাই খুব ভালোবাসে। যারা গান, বাউল গান ভালোবাসে তারা সনাতন বাবাকে একটা খুব উচ্চ স্থানে রাখে। তো ওই সমস্ত কিছু মানুষ ছিলেন। আর ছিল শক্তিনাথ কাকু আর যান। শক্তিনাথ কাকু পুরো সময়টা মেরুদণ্ড, সেটা বোধহয় সবাই লক্ষ্য করে দেখবে, ইভেন এখনো মেরুদণ্ড সোজা করে সেই আসনে পজিশনে বসে থাকে, নড়েও না চড়েও না। আমি সেটা থেকে খুব খুশি হয়েছিলাম, খুব আনন্দ পেয়েছিলাম যে আমার মনে হয়েছিল যে এই মানুষটার মধ্যে কিছু আছে। আমি ছোট ছিলাম ঠিকই, কিন্তু ওনার বসার ভঙ্গিমাটা দেখেই আমার এত ভালো লেগেছিল যে আমার মনে হয়েছিল যে ওনার সঙ্গে আমার আবার দেখা হবে, এইটুকুই। তারপরে আমি আবার নিজের গুরুর কাজে ব্যস্ত হয়ে গেছি। তারপরে শক্তিনাথ বাবু আমাকে খুঁজে খুঁজে, আমি যেখানে ছোট্ট একটা মাটির বাড়িতে থাকতাম শান্তিনিকেতনে, ওটা বেশি থাকতাম না কিন্তু এটা ছিল আর কি, আমি ছিলাম না। তো ফিরে এসে শুনলাম যে এরকম একজন এসেছিলেন এবং উনি আমাকে এই উৎসবটাই না কাকু, এই উৎসবটা বহু বছরের, এই উৎসবেরই একটা কাগজের উপরে লেখা বাউল ফকির উৎসব বলে তুমি আসবে বলে এসো বলে একটা হাতে চিঠি লেখা আছে আর এই লিফলেটটা দিয়ে গেছিলেন। তো আমি তখনই, সেবার আমি আসতে পারিনি, কিন্তু আমি পরে এসেছিলাম এবং আমার জীবনের একটা বিশাল বড় পাওয়া বা একটা ধাপকে এগিয়ে যাওয়া, তাতে কিন্তু সত্যনাথ কাকুর একটা বিশাল বড় অবদান আছে। সেই অবদানটা হচ্ছে, সনাতন বাবার কাছে আমি 7 বছর শিক্ষা করলাম এবং বাবা বললেন না, তোমাকে শিক্ষাগুরু করতে হবে। এবং তারপরে আরো দুটো মাধুকরী হয়, একটা হচ্ছে সেটা মানুষের দরে দরে গিয়ে নাম দিয়ে অন্ন সংগ্রহ করে, চাল সংগ্রহ করে সেটাকে 3 ভাগে ভাগ করে, 1 ভাগ গুরুকে, 1 ভাগ ভক্তদেরকে, আরেক ভাগ সমস্ত নিজের আশ্রমের জন্য রাখা, এরকম একটা মাধুকরী হয়। আরেকটা মাধুকরী হয়, সেটা হচ্ছে জ্ঞান মাধুকরী। আর এর তুলনা বা এর তুল্য বাউল ফকিরের মতো এরকম তুল্য আর কেউ নেই। হ্যাঁ, গান এত পুরনো একটা প্রাচীন একটা ধারা, যেখানে গানগুলো এখনো জীবন্ত। তার কারণ মানুষের মুখে মুখে এক জায়গা থেকে আরেক জায়গাতে গিয়ে সেই গানগুলো আবার নতুন রূপ নিয়ে আবার সেই গান থেকে অন্য মানুষের কাছে চলে যায়। এইভাবে একটা প্রজন্মের পরে আরেকটা প্রজন্মের মধ্যে দিয়ে এই গানগুলো বেঁচে থাকে। এই গানের মধ্যে সূক্ষ্ম দার্শনিক সাধনার তত্ত্ব সবকিছু রয়েছে। তো এই জ্ঞান মাধুকরী, বাবা বললেন তোমাকে এবার জ্ঞান মাধুকরী করতে হবে। তারপরে আমি বাংলার বিভিন্ন আখড়ায় যেতে শুরু করলাম যে কোথায় আমি আমার শিক্ষাগুরু পাবো, কে আমাকে শেখাবে। কিন্তু যাই দেখছি ভালো লাগছে ঠিকই, কিন্তু ঠিক নিজের গুরু বলে যে একটা অনুভূতি হয় যে হ্যাঁ এই মানুষটার কাছে আমি নিজেকে দিতে পারি, সেই ভাবটা আসছিল না। তখন আমি কাকুর কাছে এসেছিলাম, নানা রকমের বিষয়ে আলোচনা করছিলাম। তখন আমি বললাম, কাকু এরকম কোন সাধক আছে যিনি খুব বয়স্ক এবং খুব গভীর সাধক, যার কাছে গিয়ে আমি কয়েকদিন শিক্ষা করতে পারি? তো শক্তিনাথ কাকু একটু ভেবে উত্তর দিলেন, শশাঙ্ক গোসাই। এবং উনি আমাকে সমস্ত অ্যারেঞ্জ করে দিলেন কিভাবে যেতে হবে, কিভাবে পেতে হবে ওনাকে। এবং সেই যে বাবার সঙ্গে, মানে শশাঙ্ক বাবার সঙ্গে দেখা হওয়া, বাবার সঙ্গে যখন আমার দেখা হয় মুর্শিদাবাদে, ওনার বয়স 97 বছর বয়স। উনি আমাকে নাচ দেখাবেন বলে উঠোনের মধ্যে বাঁশ পুঁতে দিয়েছিলেন, যেটা ধরে ধরে দাঁড়িয়ে উঠে উনি নাচ দেখাতেন, কারণ 97 বছর বয়স। তাহলেও খুব শক্ত সমর্থ ছিলেন। 100 বছর বয়সে উনি নিজ জ্ঞানে দেহ ছাড়েন, নিজ জ্ঞানে সমাধি নেন। এবং সেটা উনি প্রথমে বলেও দিয়ে গিয়েছিলেন যে আমি এই সময়ে কিন্তু চলে যাব।
তো 3 বছর আমি মুর্শিদাবাদের এই মোগলিশপুরে থেকেছি, বাজারশোর কাছে। 3 বছর ওনার কাছে আমি শিক্ষা করেছি এবং আমার কাছে যা কিছু আছে, আমি যা কিছু জ্ঞান পেয়েছি, সনাতন বাবার অবদান আমার মুখ দিয়ে প্রকাশ করা সম্ভব না, কারণ উনি আমাকে যা দিয়েছেন আমি কোনো তুলনা করতে পারি না, কোনো তুলনাই হয় না। গুরুদের কখনো সব গুরুই সমান, গুরু তো প্রকাশ। শশাঙ্ক বাবার কাছে আমি যেটা পেয়েছি সেটা আমার ধ্যানের, মনের, আত্মচিন্তনের সমস্ত খোরাক, সারা জীবনের। এখনো পর্যন্ত উনি আমাকে যা দিয়েছেন আমি সব করে উঠতে পারিনি। তো এইরকম একজন মানুষ মুর্শিদাবাদে এখনো খুঁজলে পরে এরকম মানুষ মেলে। এই শহরটা এতটাই সমৃদ্ধ। এবার দেখি সবার হয়েছে কিনা।